আমরা সবাই ছোটকাল থেকে কিছু না কিছু করতে চাই, যেহেতু আজকে আপনারা এই ভিডিও দেখছেন তার মানে আপনাদের বিজনেসের ব্যাপারে একটু হলেও ইন্টারেস্ট আছে। সো হ্যালো এন্ড ওয়েলকাম টু বিজনেসের কথা। আমি হলাম গৌরব খান, ফাউন্ডার অ্যান্ড সিইও গৌরব রিটেল। সো চলুন শুরু করি একটা স্মাইলের সাথে। যে কোনো টাইপের বিজনেস শুরু করার আগে আমাদের দরকার একটা আইডিয়া, আর তার জন্য দেখতে হবে যে আমাদের কি করতে ভালো লাগে, আমাদের প্যাশনটা কি। আর সেকেন্ডলি দেখতে হবে যে ওই কাজটা করে কিভাবে অন্য মানুষের লাইফে ভ্যালু প্রোভাইড করতে পারবো, এতটা ভ্যালু যে তারা তাদের নিজের থেকে এসে তারা তাদের টাকা খরচ করতে চাইবে। আর যে সময় দুইটা জিনিস বের হয়ে গেছে, এরপরে আমাদের দুইটা জিনিস কম্বাইন করে দেখতে হবে যে কোন কোন টাইপের বিজনেস আছে এইটা রিলেটেড। ফর এক্সাম্পল, আপনাদের রিভার রাফটিং করতে ভালো লাগে, সো তার জন্য আপনারা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের কোম্পানি খুলতে পারেন। অ্যাডভেঞ্চার স্পোর্টসের কোম্পানি খোলার আগে আপনাদের দেখতে হবে যে ওইটা কিভাবে কাজ করে, তাদের হলো গিয়ে বিজনেস মডেলটা কি। আর তার জন্য আপনারা চাইলে তাদেরকে কল করে জিজ্ঞেস করতে পারেন যে তারা কিভাবে কাজ করে। এরপর করতে হবে আপনাদের প্ল্যানিং। যেমন কালকে থেকে আপনারা বিজনেস শুরু করেন, তো কালকে থেকে পুরো এক বছরের একটা বাজেট রিপোর্ট আপনাদের বানাতে হবে। যেমন আপনাদের টাকা কতটুকু দরকার, কতটুকু ইনভেস্টমেন্ট দরকার, কতটুকু ক্যাপিটাল দরকার, কতটুকু খরচ হবে, আর এই সবগুলা থেকে আপনারা প্রফিট কতটুকু জেনারেট করবেন। যে সময় পুরো প্ল্যানটা করা হয়ে গেলে এরপর আপনাদের দেখতে হবে যে আপনারা এই ক্যাপিটাল আর ইনভেস্টমেন্ট আপনারা কোথেকে আনবেন। আপনারা কি আপনাদের ফ্রেন্ডসদের থেকে আনবেন, ফ্যামিলি থেকে আনবেন, না ব্যাংকের থেকে লোন নেবেন। ইনিশিয়াল স্টেজের জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা হলো কি ব্যাংকের থেকে লোন না নেওয়াটাই বেটার। কারণ যদি আপনারা একবার যদি ওই বিজনেসটা ফেল হয়ে যায়, তাহলে আপনাদের অনেক বড় একটা লস হলে গিয়ে আপনাদের এফোর্ড করতে হবে। এরপরে যদি আপনাদের বিজনেসটা একটু গ্রো হয়ে যায়, এরপরে আপনারা আপনাদের বিজনেসটা নেক্সট লেভেলে নেওয়ার জন্য আপনারা ব্যাংকের থেকে লোন নিতে পারেন। কিন্তু ইনিশিয়াল স্টেজের জন্য আপনাদের দেখতে হবে একটা এমন বিজনেস যেটা আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডস এফোর্ড করতে পারে আপনাদের বিজনেসে ইনভেস্টমেন্ট। এখন সবকিছু করে আপনাদের টাইম চলে আসে আপনাদের বিজনেসটা গভর্নমেন্টে রেজিস্টার করার জন্য, এটাকে বিজনেস এন্টিটিসও বলে। এখন সবগুলো তো বলতে পারবো না, কিন্তু সবচেয়ে পুরনো, সবচেয়ে ইজিয়ার, সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে সোল প্রপার্টারশিপ। এটাকে অনেক ছোট বিজনেস আর অনেক ছোট গ্রোসারি স্টোররা ইউজ করে। এখন সোল প্রপার্টারশিপে হয় কি আপনাদের বিজনেসের সব বলে কি প্রফিট, সব বলে কি লস আপনাদের নিজেরই হয়, তার মানে আপনার এই বিজনেস পার্সোনালি লায়াবল। এখন এটা হলো কি আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারবেন। আপনারা যদি সিটিতে থাকেন তাহলে আপনারা হলো কি যে কোনো লোকাল অথরিটি থেকে আপনারা হলো কি এই সোল প্রপার্টারশিপটা করতে পারবেন। আর এটাকে করতে হলে গিয়ে কাছাকাছি 1000 টাকার মতো লাগে, আর এটাকে করতে 2 থেকে 3 দিনের মতো টাইম লাগে। আর আপনারা তো বাংলাদেশের অবস্থা জানেনি, এটা করার জন্য আপনাদের থেকে ঘুষও নিতে পারে। সোল প্রপার্টারশিপ আপনারা ওই সময় রেজিস্টার করবেন যে সময় আপনাদের বিজনেসটা ছোট হয়, যেমন 5 থেকে 10 জন আপনাদের এখানে কাজ করতেছে। কারণ এটার ভিতরে আপনারা হলে পার্সোনালি লায়াবল। যদি আপনাদের বিজনেস হলে বড় হয়, যদি কোটি টাকার বিজনেস হয়, ওইটা থেকে যদি হলে কোটি টাকার লস হয়, তাহলে ওটা আপনাদের নিজের হবে, পার্সোনাল হবে। আর এটা তো আর আপনারা যাবেন না। আপনারা যদি আপনাদের প্রফিট আর লস যদি হলে কোম্পানি থেকে আলাদা করে রাখতে চান, তাহলে এটার জন্য আলাদা একটা বিজনেস এন্টিটি আছে, এটাকে বলে ওপিসি, 1% কোম্পানি। এটা যদি আপনারা একবার রেজিস্টার করে ফেলেন, তাহলে আপনারা আর পার্সোনাল লায়াবল হবেন না আপনাদের কোম্পানির প্রফিট আর লসের জন্য। মনে করেন কালকে যদি আপনার কোম্পানি ডুবেও যায়, তাহলে কেউ এসে আর বলতে পারবে না যে ঘর ছাড়ো, গাড়ি ছাড়ো, প্রপার্টি ছাড়ো, টাকা রিপে করার জন্য। এই ওপিসি রেজিস্টার করার জন্য কমসে কম 6000 টাকা লাগে, আর এটার জন্য 5 থেকে 10 দিন টাইম লাগে রেজিস্ট্রেশনের জন্য। যেহেতু এটা 1% কোম্পানি, তো আপনাদের কোম্পানি আপনাদের নিজেরই হলে গিয়ে ডাইরেক্টর হতে হবে, নিজেদের হচ্ছে শেয়ার হোল্ডারও হতে হবে। আর একবার যে সময় আপনারা ওপিসিতে রেজিস্টার করে ফেলবেন, ওই সময় আপনাদের কোম্পানির নামও চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমার কোম্পানির নাম হচ্ছে গৌরব খান, এরপরে হলে গিয়ে এটা চেঞ্জ হয়ে হবে গৌরব খান প্রাইভেট লিমিটেড, ব্র্যাকেট হবে ওপিসি। আর একটা যে উপায় আছে, এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটার ভিতরে সবচেয়ে বড় যে ডিফারেন্স এটা হচ্ছে এটার ভিতরে মিনিমাম 2 জন শেয়ার হোল্ডার লাগে, আর 2 জন হলে ডাইরেক্টর লাগে কোম্পানির ভিতরে। আর ম্যাক্সিমাম হচ্ছে 200 জনের উপরে যদি যায়, তাহলে আপনাদের এটা পাবলিক লিমিটেড ভিতরে রেজিস্টার করতে হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ভিতরে এটা অনেক কম লায়াবিলিটি থাকে একজন পার্সোনালের উপরে। এটা যে শেয়ার হোল্ডার্স আছে, এটার ভিতরে অনেক কম লায়াবিলিটি থাকে। মনে করেন কালকে যদি আপনার কোম্পানি ডুবেও যায়, তাহলে আপনাদের নিজের হলে রিপে করতে হবে না, এটার লসটা আপনাদের নিজের বেয়ার করতে হবে। এটা অনেক একটা রেপুটেবল আপনার কোম্পানিটা রেজিস্টার করার জন্য। যদি আপনার একবার প্রাইভেট লিমিটেডে আপনার কোম্পানি রেজিস্টার করে ফেলেন, তাহলে আপনাদের কাস্টমার্সের, ক্লায়েন্টসের, ব্যাংকসের, এরপরে অন্য কোম্পানির অনেক ট্রাস্ট বেড়ে যায় আপনার কোম্পানির উপর। অনেক হলে গিয়ে স্টার্টআপস এই প্রাইভেট লিমিটেডে রেজিস্টার করাতে চায়, কারণ এটা করানোর পরে ব্যাংকের থেকে লোন পাওয়া অনেক সহজ হয়ে যায়। পরে যে একটা সিট ফান্ডিং থাকে, এটা হলে পাওয়ার হলে চান্স অনেকটা বেড়ে যায়। এই প্রাইভেট লিমিটেড রেজিস্টার করার জন্য মিনিমাম 7000 টাকার মতো লাগে, আর এটা রেজিস্টার করার জন্য 5 থেকে 10 দিনের মতো টাইম লাগে। যেহেতু এটা অনেক একটা হলে ট্রাস্টেড ওয়ে, তো এটার জন্য হলে গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন অনেক হলে বেড়ে যায়। এরপর আর একটা উপায় আছে, যেটা হচ্ছে কি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, যেটা হচ্ছে কি এলএলপি। এটা আপনারা ওই সময় রেজিস্টার করবেন যে সময় আপনারা হচ্ছে কি একজন প্রফেশনাল, যেমন হচ্ছে কি ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, এরপর হলে
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এটা ওই সময় কাজে আসে যে সময় হচ্ছে কি আপনার একটা কোম্পানি বেশি দিনের জন্য ফর্ম করবেন, এরপর আপনার ডিজলভ করে দেবেন ওইটা। মনে করেন আপনি একজন হচ্ছে কি বিল্ডার, আপনার এটার জন্য হলে গিয়ে লেবার হায়ার করলেন, ইঞ্জিনিয়ার হায়ার করলেন, আর্কিটেক্ট হায়ার করলেন, এরপর আপনার একটা বিল্ডিং উঠালেন। ওই বিল্ডিংটা উঠানোর পর আপনাদের ওই কোম্পানিটা আর হলে দরকার নেই, এটার জন্য হলে আপনার ওই সময় ওইটা ডিজলভ করে দেবেন। এটার সময় হলে কাজে আসে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ এলএলপি। তো আমি যে আপনাদেরকে চারটা যে উপায় বললাম, এই চারটা উপায় হচ্ছে আপনাদের জন্য লাগে মেইন দরকার। যদি আপনারা কর্পোরেট ফিল্ডে কাজ করতে চান, বড় বড় কোম্পানির সাথে কাজ করতে চান, তাহলে আপনার জন্য প্রাইভেট লিমিটেড হলে মেইন। আর যদি হচ্ছে কি আপনারা হলে একা কাজ করতে চান, ছোটখাটো একটা বিজনেস করতে চান, তাহলে আপনার জন্য হলে প্রপার্টারশিপ হলে প্রেফারেবল। তো সবকিছু করা হয়ে গেলে তো চলেন আমরা কথা বলি ট্যাক্স রেজিস্ট্রেশন নিয়ে। যদি আপনারা হলে কোম্পানিতে 20 লাখের বেশি টার্ন ওভার, তাহলে আপনাদের এই জিএসটি রেজিস্ট্রেশন করাতে হবে। যদি আপনারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন অথবা স্টেটের ভিতরে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন আর ই কমার্স বিজনেস করেন, তাও আপনাদের এই জিএসটি রেজিস্ট্রেশন করাতে হবে। আপনারা যদি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, তাহলে আরেকটা হলো গিয়ে রেজিস্ট্রেশন আছে, এটাকে বলে হচ্ছে কি ইম্পোর্ট এক্সপোর্ট কোড রেজিস্ট্রেশন। এরপর আরেকটা রেজিস্ট্রেশন আছে, এটাকে বলে প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশন। এটা হলো গিয়ে কয়েকটা স্টেটের ভিতরে আছে। আপনারা যদি ওই রকম কোনো স্টেটে থাকেন যেখানে রেজিস্ট্রেশন আছে, তাহলে ওইখানে আপনাদের এই প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশন করাতে হবে। আপনাদের কোম্পানিতে যদি 10 জনের বেশি এমপ্লয় থাকে, তাহলে আপনাদের এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন করাতে হবে। আর আপনাদের কোম্পানিতে যদি 20 জনের বেশি এমপ্লয় থাকে, তাহলে আপনাদের এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড রেজিস্ট্রেশন করাতে হবে। এখন একটা শেষ স্টেপ নিয়ে কথা বলি, যেটা হচ্ছে প্রতি বছরের একটা বিজনেসের কথা, যেটাকে বলে হচ্ছে কি ইয়ারলি ম্যান্ডেটরি কমপ্লায়েন্সেস। নাম্বার 1 যেটা, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। প্রত্যেক বছরের হলে একটা বিজনেসের হলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়। আর এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং। এটা একটা ব্যালেন্স শিট হয়, যেখানে হচ্ছে গিয়ে লেখা থাকে আপনার হলে প্রফিট লস, ওর হলে কি খরচ হলো, কোথেকে টাকা আসলো, কোথেকে টাকা গেলে, সবগুলো হলে লেখা থাকে। এটার জন্য আপনারা ছিল একটা অ্যাকাউন্টেন্ট হায়ার করতে পারেন, বা আপনাদের বিজনেস যদি ছোট হয় তাহলে আপনারা নিজেরা এটা করতে পারেন। আরেকটা স্টেপ হচ্ছে আপনার যদি জিএসটি রেজিস্টার করা থাকে, তাহলে আপনাদের জিএসটি রিটার্ন ফাইল করতে মান্থলি আর কোয়ার্টারলি কমপ্লায়েন্সেস হয়। সেক্রেটারিয়াল কমপ্লায়েন্সেস আছে, যেটা হলে আপনাদের করতেই হবে যদি আপনাদের কোম্পানিটা ওপিসি এলএলপি অথবা প্রাইভেট লিমিটেড থাকে। আর একটা স্ট্যাচুটরি অডিট হয়, যেটা হচ্ছে আপনাদের করতে হবে যদি আপনার কোম্পানি ওপিসি হয় অথবা এলএলপি হয়, আর আপনাদের কোম্পানির যদি টার্নওভার প্রতি বছর 40 লাখের উপরে হয়। তো গাইস, এখন আপনারা একদম রেডি হয়ে গেছেন একজন বিজনেসম্যান হওয়ার জন্য। তো গাইস বাস এখন ভিডিও জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি আপনার কোনো রকম কোশ্চেন বা সাজেশন থাকে, তাহলে আপনি নিচে কমেন্ট একটু বলবেন না। যদি আপনার এই ভিডিওটা এখন পর্যন্ত লাইক শেয়ার করেন, তাহলে লাইক করে দিন আর শেয়ার করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বলবেন না, কারণ আমি রেগুলারলি আপনার জন্য এমন ভিডিও আনতে থাকি। সো গাইস, এখন ভিডিও জন্য এন্ড গুড বাই। শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, এই কথাটা শুনলে অনেকের মনে অনেক টাইপের কনফিউশন আছে। অনেকে মনে করে কুছ তো গড়বড় হ্যাঁ, আর অনেকে এটাকে গ্যাম্বলিং এর সাথে মানে জুয়ার সাথে কম্পেয়ার করে। তো হ্যালো এন্ড ওয়েলকাম টু বিজনেস কথা। আমি হলাম গৌরব খান, ফাউন্ডার এন্ড সিইও গৌরব রিটেলস। চলুন শুরু করে একটা স্মাইলের সাথে। মনে করেন একটা কোম্পানি আছে, ওই কোম্পানি থেকে তারা এক্সপ্যান্ড করতে চায়, মানে বড় করতে চায়। তো কোম্পানিকে এক্সপ্যান্ড করার জন্য অবশ্যই তাদের টাকা দরকার। তো এই টাকা সংগ্রহ করার অনেক উপায় আছে। ওইটা থেকে একটা উপায় হচ্ছে কি পাবলিক ফান্ডিং, মানে তারা পাবলিকের থেকে টাকা সংগ্রহ করবে। তো পাবলিক ফান্ডিং এর জন্য তারা কি করলো, তারা তাদের কোম্পানি কয়েকটা অংশ পাবলিককে দিয়ে দিল। এটার জন্য তারা তাদের আইপিও বের করলো, মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে তারা তাদের কোম্পানির অংশ পাবলিককে অফার করতেছে। তো মনে করেন আপনারা তাদের থেকে তাদের কোম্পানির একটা অংশ কিনে ফেললেন, তাহলে আপনারা তাদের কোম্পানির অংশদার হয়ে গেলেন। আর যে কোম্পানির আপনারা অংশটা কিনলেন ওইটাকে বলে শেয়ার, আর আপনারা যে তাদের কোম্পানির অংশদার, মানে আপনারা ওই কোম্পানির শেয়ার হোল্ডার। আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝে, মনে করেন একটা ফার্মা কোম্পানি আছে, ওষুধের কোম্পানি আছে, ওই কোম্পানি 10 লাখ টাকা দরকার। তো তারা কি করলো, তারা 100 টাকা 10,000টা শেয়ার মার্কেটে ইস্যু করে দিল। আপনি কি করলেন, আপনি কি ওই কোম্পানির 10টা শেয়ার কিনলেন, 100 টাকা 10টা শেয়ার কিনলেন, মানে 1000 টাকা শেয়ার কিনলেন। তো আপনি এখন ওই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেলেন। কয়েকদিন পরে কি হলো, ওই কোম্পানি গ্রো হয়ে গেল, ওই কোম্পানি ভ্যালু বেড়ে গেল। যে 10 লাখ টাকার কোম্পানি ছিল, ওই কোম্পানি এখন 15 লাখ টাকার কোম্পানি হয়ে গেল। আপনার মনে আছে, আপনিও কিন্তু এই কোম্পানির শেয়ার হোল্ডার, মানে আপনি যে 10টা শেয়ার ছিল 1000 টাকার, ওই 1000 টাকা এখন 1500 টাকা হয়ে গেল, 1500 টাকা হয়ে গেল। তো আপনাদের এখন টাকার দরকার পড়তেছে, বা আপনারা মনে করছেন কোম্পানি গ্রো করতে পারবেন, এই কোম্পানির শেয়ারগুলো আমরা সেল করে দিই। তো আপনাদের ওই কোম্পানির কাছে আবার গিয়ে তো ওই কোম্পানির শেয়ারগুলো সেল করতে পারবেন না,
কারণ ওই কোম্পানিতে আগে টাকাগুলো কোম্পানি এক্সপেন্ডে লাগিয়ে দিচ্ছে। তো এখন আপনারা কি করবেন? তো এখন আপনারা শেয়ার মার্কেটে যাবেন, বা এটাকে শেয়ার এক্সচেঞ্জও বলে, স্টক এক্সচেঞ্জও বলে, বা স্টক মার্কেটও বলে, আর দেশি ভাষায় যদি বলি তাহলে শেয়ার বাজারও বলে। তো বাংলাদেশে মূলত দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, এক হলো কি ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর সেকেন্ডলি হচ্ছে কি সিএসসি চিটাগং স্টক এক্সচেঞ্জ। যে কোনো কোম্পানি তাদের শেয়ারগুলো মার্কেটে ইস্যু করার আগেই স্টক এক্সচেঞ্জের লিস্টে চলে আসে। তো আপনারা মনে করছেন এই বছর মনসুন অনেক ভালো হবে, বৃষ্টি অনেক ভালো পড়বে, তার মানে এগ্রিকালচার অনেক ভালো হবে, আর ফার্টিলাইজার কোম্পানি অনেক বেশি প্রফিটে আর্ন করবে। তো আপনারা দেখুন আর ওয়েট করবেন না যে কবে ফার্টিলাইজার কোম্পানি আইপিও বের করবে, কবে ফার্টিলাইজার কোম্পানি পাবলিককে অফার করবে। তো এর আগে আপনারা কি করবেন? স্টক মার্কেটে যাবেন, ফার্টিলাইজার কোম্পানির কয়েকটা শেয়ার কিনবেন, আর আপনারা ওই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যেতে পারবেন, আর আপনারাও প্রফিট আর্ন করতে পারবেন। আপনারা সবাই শেয়ার মার্কেটে উঠানামা অনেক সহজেই বুঝতে পারবেন। এটা পুরোটাই হচ্ছে কি ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের খেলা। যেমন সবজির সাথে হয়, যেমন আপনারা পেঁয়াজের কথাই ধরে নিন, পেঁয়াজের যে সময় ডিমান্ড অনেক বেশি থাকে, অনেক মানুষ কিনতে চাচ্ছে, কিন্তু সাপ্লাইটা কম, বেশি হলো কি যারা পেঁয়াজ বিক্রি করতেছে তাদের কাছে বেশি স্টোরে নেই, ওই সময় হচ্ছে কি পেঁয়াজের রেট হলে অটোমেটিক্যালি বেড়ে যায়। আবার যে সময় হচ্ছে কি পেঁয়াজের হচ্ছে কি সাপ্লাই অনেক বেশি আছে, যারা বিক্রি করতেছে তাদের কাছে অনেক পরিমাণে পেঁয়াজ আছে, কিন্তু ডিমান্ড হচ্ছে কি অনেক কম, বেশি মানুষ হচ্ছে কি পেঁয়াজটা কিনতে যাচ্ছে না, ওই সময় অটোমেটিক্যালি পেঁয়াজের রেট লেগে কমে যায়। এরকম সেম হচ্ছে কি শেয়ার মার্কেটের সাথে হয়। যে সময় একটা কোম্পানি হচ্ছে কি শেয়ার অনেক মানুষ বিক্রি করতেছে, কিন্তু কেনার মানুষ হচ্ছে কি বেশি নেই। যে সময় অনেক মানুষ বিক্রি করতেছে অটোমেটিক্যালি সাপ্লাইটা হচ্ছে কি বেড়ে যায়, কিন্তু কেনার মানুষ বেশি নেই, ওই সময় হচ্ছে কি ওই কোম্পানির শেয়ারটা লেগে দাম কমে যায়। এই সিস্টেমটা লেগে অনেক মানুষ লেগে অনেক প্রফিট লেগে ইনকাম করে। এখন অনেক কোম্পানিরা যে সময় এক্সট্রা প্রফিট ইনকাম করে, ওই এক্সট্রা প্রফিটের থেকে তারা অনেকটা তাদের শেয়ার হোল্ডার সমাজে ডিস্ট্রিবিউট করে দেয়, এটাকে ডিভিডেন্ড বলে। এই ডিভিডেন্ড ওয়ার্ডটা আপনাদের হচ্ছে কি বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যে মানুষটা 1980 সালে উইপ্রোতে 100টা শেয়ার কিনেছে 10,000 টাকা দিয়ে, ওই 100টা শেয়ার আজকে 40 বছর পরে 2020-এ 5 লাখ গুণ বেড়ে গেছে। 5 লাখ গুণ আপনারা বুঝেন, মানে 500 কোটি টাকা হয়ে গেছে। ওই 10,000 টাকা আজকে 500 কোটি টাকা হয়ে গেছে। আর যে ডিভিডেন্ড আর বোনাস পেয়েছে ওটা তো আলাদাই। আর রাকেশ জুনজুন বলে এরকম করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে $3 বিলিয়ন ইনকাম করেছে, মানে 25,200 কোটি টাকা। এখন আপনারা এই সব কিছু বুঝে গেছেন, এখন আপনাদের বুঝার টাইম আসছে যে আপনারা কোন টাইপের শেয়ারের ভিতরে ইনভেস্ট করবেন। যেরকম আপনারা কোনো প্রপার্টিতে ইনভেস্ট করার আগে আপনারা ওই প্রপার্টি পুরো ব্যাকগ্রাউন্ড চেক করেন, যে ওই প্রপার্টিতে পাস্টে কিরকম ছিল, ফিউচার কিরকম হবে, কিরকম টাইপের আপনারা প্রফিট লেগে পাবেন এই প্রপার্টির থেকে। যেমন কি আপনারা যে সময় কোনো প্রপার্টিতে একদম বুঝে শুনে আপনারা ইনভেস্ট করেন, ওই টাইমে আপনাদের প্রফিট লেগে চান্স বেড়ে যায়। আবার যে সময় এমনিতে ইনভেস্ট করে দেন ওই সময় আপনাদের ওই প্রপার্টিতে লস। এরকম সেম আপনারা লেগে যে কোনো কোম্পানি শেয়ারের সাথেও করবেন। কোনো শেয়ারের ভিতরে ইনভেস্ট করার আগে আপনারা দেখবেন ওই কোম্পানির পারফরমেন্সটা কিরকম, ওই কোম্পানিকে রেভিনিউ মেকিং নাকি হলো কি লস মেকিং, ওই কোম্পানির হলে কি ফিউচার হলে কি প্রজেক্টসগুলো কি, ওই কোম্পানির হলে কি কিরকম সার্ভিস হলে কি আছে, ওই কোম্পানি আজ পর্যন্ত কতটুকু ডিভিডেন্ড দিয়েছে, কতটুকু আপনারা বেনিফিট পাবেন, এই সবগুলো হলে কি পয়েন্ট হলে কি চেক করে এরপরে হচ্ছে কি আপনারা একটা কোম্পানির শেয়ারের ভিতরে ইনভেস্ট করবেন। আপনারা তো ওইটা জেনে গেলেন যে কাজটা আপনাদের করা উচিত। এখন আমি আপনাদেরকে ওইটা বলি যেটা করা আপনাদের একদমই উচিত না। মনে করেন আপনারা নতুন নতুন গাড়ি কিনলেন, নতুন নতুন ড্রাইভিং শিখলেন, আপনারা এসকেলেটর চাপ দিলেন, স্পিড বলো, আরো স্পিড বলো, বাড়তে বাড়তে ধাপ করে একটা অ্যাক্সিডেন্ট করে দিলেন। এমন সেম হচ্ছে কি শেয়ার মার্কেটের সাথেও আপনারা আপনাদের রিস্ক টেকিং ক্যাপাসিটির হিসাবে হলে আপনারা ইনভেস্টমেন্ট করেন। আপনাদের যতটুকু টাকা হলে এক্সট্রা, যে টাকাটা আপনাদের ডুবে গেলেও কোনো সমস্যা হবে না, ওইটুকু টাকা হলে আপনারা শেয়ার মার্কেটের ভিতরে ইনভেস্টমেন্ট করেন। আর ইনভেস্টমেন্ট করার জন্য অনেক আলাদা আলাদা টাইপের ইনভেস্টমেন্ট আছে। যেমন আপনারা যদি একটু এজেড হন, আপনাদের বয়স যদি একটু বেশি হয়, তাহলে আপনারা চাইলে হলে গিয়ে এফডিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি আপনাদের বয়স যদি মিডিয়াম হয়, তাহলে আপনারা হচ্ছে গিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি আপনারা একদম ইয়াং হন, আপনাদের রিস্ক টেকিং ক্যাপাসিটি অনেক বেশি হয়, তাহলে আপনারা চাইলে হলে গিয়ে স্টকসের ভিতরে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর একটা জিনিস হলো কি সবসময় আপনারা মনে রাখবেন, এই যে জিনিসটার ভিতরে রিস্ক বেশি, ওই জিনিসটার ভিতরে হচ্ছে গিয়ে প্রফিট হলে গাছে হলে ততটাই বেশি। আপনারা যে সময় কোনো একটা শেয়ার কিনলেন, ওইটাকে কিছু ঘন্টা বা একদিন পর্যন্ত রাখলেন, এরপর আপনারা বিক্রি করে দিলেন, ওইটাকে ইন্ট্রাডে ইনভেস্টমেন্ট বলে। এরপর আপনারা যে সময় কোনো একটা শেয়ার কিনলেন, কিছু দিন, কিছু সপ্তাহ বা কিছু মাস পর্যন্ত রাখলেন, এরপর আপনারা বিক্রি করে দিলেন, ওইটাকে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলে। আর এরপর আপনারা যে সময় কোনো একটা শেয়ার কিনলেন 4-6 মাস পর্যন্ত রাখলেন, এরপর আপনারা যে কোনো টাইম বিক্রি করে দিলেন, ওইটাকে লং টার্ম ইনভেস্টমেন্ট বলে। সো আই হোপ যে আপনাদের এই শেয়ার মার্কেটের ব্যাপারে অনেকটাই কনফিউশন দূর হয়ে গিয়েছে। গাইস বাস এখন ভিডিওটা দেখার
জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি আপনার কোনো সমস্যা আছে সেখান থেকে লেগেছে আপনি চুমরে একটু বলবেন না। যদি আপনার এই ভিডিওটা এখন লাইক আর শেয়ার করেন তাহলে গেছে লাইক করে দিন আর শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বলবেন না, কারণ আমি রেগুলারলি আপনার জন্য এমন ভিডিও আনতে থাকি। সো আজকে এন্ড গুড বাই। Communication skill is one of the most important aspect in the business industry. শুধুমাত্র বিজনেসের জন্যই না, আপনারা যদি আপনার ফ্রেন্ডসের সাথে কথা বলেন, ফ্যামিলির সাথে কথা বলেন, কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলেন, বা আপনারা যদি কোনো জব ইন্টারভিউতে যান, সব জায়গায় আপনাদের জানতে হবে যে আপনারা কমিউনিকেট কিভাবে করবেন। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিজনেস কথা। আমি হলাম গৌরব খান, ফাউন্ডার এন্ড সিইও অফ গৌরব রিটেল। সো চলুন শুরু করি একটা স্মাইলের সাথে। নাম্বার 1, ইন্টারেস্টিং ভার্সেস ইন্টারেস্টেড। মনে করেন আপনি আপনার একটা ফ্রেন্ডকে গিয়ে বললেন যে জানো কালকে আমি যমুনা ফিউচার পার্কে গেলাম, আর ওই সময় আপনার ফ্রেন্ডটা বললো যে আরে গত সপ্তাহে তো আমি যমুনা ফিউচার পার্কে গেলাম, ওইখানে কি নতুন টি শার্ট কিনেছি ব্লা ব্লা ব্লা। তাহলে আপনি তার সাথে কথা বলতে এতটা ইন্টারেস্টিং লাগতো না, কারণ ও আপনার কথাতে এতটা ইন্টারেস্টেড না, ও তার কথা বলাতেই বিজি। আর মনে করেন এই জায়গায় যদি আপনার ফ্রেন্ডটা বলতো আচ্ছা ওইখানে গিয়ে তুমি কি কি করলে, তাহলে আপনার তার সাথে কথা বলতে ভালো লাগতো, কারণ ও আপনার কথাতে ইন্টারেস্টেড। যখন কেউ আপনার কথাতে ইন্টারেস্টেড হয় ওই সময় আপনার তার সাথে কথা বলতে ভালো লাগে। এমন যদি আপনার যদি মানুষের কথার ভিতরে এত ইন্টারেস্টেড হন তাহলে মানুষ আপনার সাথে কথা বলতে ভালো লাগবে আর তার আপনার আরো কাছে আসবে। আমরা যদি কাউকে ঠিকভাবে শুনি, ওটা রিলেটেড যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, কাউকে যদি আমরা মন থেকে বুঝি, তাহলে এই জিনিসগুলো অন্য মানুষদের ভালো লাগে। যতক্ষণ পর্যন্ত আমরা কাউকে ঠিকভাবে শুনবোই না, কাউকে ঠিকভাবে বুঝবোই না, তো আমরা আমাদের কথা কাউকে ঠিকভাবে বোঝাতে পারবো না। আমরা যদি অন্য মানুষকে আমাদের কথা ঠিকভাবে বোঝাতে চাই, তো সবার আগে তাদেরকে বোঝার দরকার, তাদেরকে বোঝার জন্য তাদেরকে শোনার দরকার সবার আগে। তো আপনারা যদি আপনাদেরকে ইন্টারেস্টেড বানাতে চান, তাহলে সবার আগে অন্য মানুষের উপরে আপনাদের ইন্টারেস্টেড হতে হবে। সেকেন্ড হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আপনারা যখন কারোর সাথে কথা বলেন ওই সময় আপনাদের মুখের সাথে আপনাদের বডিটা আপনাদের কথাগুলো অন্য মানুষের কাছে পৌঁছায়। আপনাদের ওয়ার্ডস গুলো যদি ঠিক হয়, কিন্তু আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি এত স্ট্রং না হয়, আপনাদের কথার হচ্ছে এতটা এফেক্ট হচ্ছে অন্য মানুষের উপরে পড়ে না, আর আপনাদের কনফিডেন্স লো মনে হয়। আমি বডি ল্যাঙ্গুয়েজের এতটা ডেপথে তো যাবো না। আপনারা যদি বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটা সেপারেট ভিডিও চান তাহলে আপনারা কমেন্টে আপনাকে বলতে পারেন। এই ভিডিওর জন্য আমি আপনাদেরকে সিম্পলি 3টা পার্টে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1 যেটা, এটা হচ্ছে কি কারোর সাথে কথা বলার সময় আপনাদের একটা প্লেজেন্ট স্মাইল রাখতে হবে। বেশি আবার হচ্ছে দাঁত ভেঙে স্মাইল করেন না, তাহলে ওইটা একদম অড দেখা যাবে। কিন্তু নর্মালি এখন আমি যেমন আপনাদের সাথে স্মাইল করে কথা বলছি, এমন করে আপনাদের স্মাইল করে কথা বলতে হবে, কারণ স্মাইল হচ্ছে কি একটা পজিটিভ ইমোশন। নাম্বার 2 হচ্ছে আপনাদের পশ্চারটা একদম ঠিক রাখতে হবে। যেহেতু আমরা আজকাল অনেকেই ল্যাপটপ ডেস্কটপে কাজ করছি, তার জন্য আমাদের অনেকেরই ব্যাকটা টিল্ট হয়ে গিয়েছে। যদি আপনারা এরকম করে দাঁড়ান তাহলে একটু প্র্যাকটিসের সাথে সাথে আপনাদেরও ঠিক হয়ে যাবে। আপনার কারোর সাথে কথা বলার সময় একদম ব্যাকটা হচ্ছে স্ট্রেট রাখবেন, আবার অতিরিক্ত স্ট্রেট না, তাহলে এটা একদম অড দেখা যায়। আমি অনেককে দেখেছি এরকম করে কথা বলতে। আর সেকেন্ডলি হচ্ছে আমি অনেককে দেখেছি যে তারা যে সময় কোনো লেগে হায়ার অথরিটির সাথে কথা বলে তারা একদম হেডটাকে একদম ডাউন করে কথা বলে, জানি কি না কি হয়ে গেছে। সবসময় আপনারা ট্রাই করবেন আপনাদের হেডটা একদম স্ট্রেট রাখার জন্য। এটা অনেক একটা পাওয়ারফুল পোজ, আর আপনাদের কনফিডেন্সটা আরো হায়ার দেখাবে। সো নাম্বার 3 হচ্ছে আই কন্ট্যাক্ট। আপনাদের লজ্জার আপনার ভয় আপনাদেরকে কোথাও নিয়ে যাবেন না, তো কারোর সাথে কথা বলার সময় সবসময় আপনারা একটা আই কন্ট্যাক্ট রাখবেন। এতটা আবার আই কন্ট্যাক্ট না, তাহলে যার সাথে কথা বলছেন ওরা ভয় পেয়ে যাবে, আর এটা একটা অড সিচুয়েশন হয়ে যাবে। কারোর সাথে কথা বলার সময় সবসময় আপনারা একটা রুল মনে রাখবেন, ওইটা হচ্ছে 70-30 রুল। মানে 70% টাইম আপনারা তাদের দিকে তাকিয়ে থাকবেন, আর 30% আপনারা ছিল অন্য কোনো দিকে তাকাতে পারেন। আর এটা শুধুমাত্র কথা বলার সময় না, কারোর কথা শোনার সময় সবসময় আপনারা আই কন্ট্যাক্ট রাখবেন। তো কনফিডেন্ট কমিউনিকেশনের সাথে কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজও অনেক বেশি দরকার। নাম্বার 3 হচ্ছে টোন অফ ভয়েস। আপনাদের সাউন্ডের ভেরিয়েশনের সময় যে সময় আপনারা একটু জোরে কথা বলেন, যে সময় একটু আস্তে কথা বলেন, এই কারণে হচ্ছে একজন মানুষ আপনাদের সাথে অ্যাট্রাক্ট হয়। মনে করেন আপনারা যদি একই সাউন্ডের ভিতরে কথা বলতে থাকেন, তাহলে কেউই আপনাদের সাথে অ্যাট্রাক্ট হবে না, আর আপনাদের কথা বেশিক্ষণ শুনতে পারবে না, তারা ডিস্ট্রাক্ট হয়ে যাবে। আপনারা চাইলে টোন অফ ভয়েস একা একা মিররের সামনে প্র্যাকটিস করতে পারেন। কোথায় একটু এনার্জি দিয়ে কথা বলতে হয়, কোথায় একটু পোলাইটনেস ভাবে কথা বলতে হয়, কোথায় একটু পিচটাকে উপরে নিতে হয়, কোথায় একটু কম করতে হয়। এই সব কিছু আপনারা চাইলে মিররের সামনে প্র্যাকটিস করতে পারেন। আর সবসময় মনে রাখবেন আপনাদের টোন অফ ভয়েস ওই কারণ যে কারণে হচ্ছে আপনাদের ওয়ার্ডস এক্সপ্রেশনে কনভার্ট হয়। নাম্বার 4 হচ্ছে কি আর্গুমেন্ট অর ডিসকাশন। একটা ভালো কমিউনিকেটর কোন সময় আর্গুমেন্ট করে না, তারা সবসময় ডিসকাস করে। আর আমাদের আর্গুমেন্ট আর ডিসকাসের ভিতরে পার্থক্য বোঝা উচিত। আর্গুমেন্ট মানে হচ্ছে ঝগড়া করা, আর ডিসকাস মানে হচ্ছে কি ঠান্ডা মাথায় কথা বলা। আর আর্গুমেন্ট করে তার কেউ কোনো সময় জিতে নেয়, তারা সবসময় সবকিছু হেরে গেছে। কিন্তু ডিসকাস করে তারা অনেক কিছু জিতে গেছে। তারা তাদের হ্যাপিনেস, তারা তাদের রিলেশন, তারা তাদের পিস অফ মাইন্ড সবসময় জিতে যায়। আমাদের ডিসকাস কোনো সময় যেন আর্গুমেন্টের ভিতরে পরিণত না হয়, তার জন্য আমাদের একটাই ফ্রেন্ড কাজে আসে, ওইটা হচ্ছে কি ধৈর্য, মানে হচ্ছে কি
পেশেন্স। যদি আপনারা আর্গুমেন্টের থেকে বাঁচতে চান তাহলে আপনারা ট্রাই করেন যে আপনার সাথে রাগ করতেছে তার কথা না কেটে পুরো আপনার তার কথা শোনার, মানে পেশেন্স রাখেন। আর আপনারা যদি তার রাগের কথা যদি রাগে যদি অ্যান্সার দেন তাহলে ওইটা একটু পরে আবার আর্গুমেন্টের ভিতরে পরিণত হয়ে যাবে। আর আপনারা যদি ঠিক হন বা ভুল হন তাও আপনারা চেষ্টা করেন তার পুরো কথা শোনার, আপনারা চেষ্টা করেন যে ও কোন কথাটাতে আপনার সাথে রাগ করতেছে ওই কথাটা জানার, মানে পেশেন্স রাখে। তো গাইস এই ছিল কয়েকটা স্টেপস, আপনারা যদি এই স্টেপস গুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের কমিউনিকেশন স্কিলস অনেক বেড়ে যাবে। সো গাইস বাস এখনো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি আপনার কোনো কোয়েশ্চেন বা সাজেশন থেকে তাহলে আপনি নিচে একটু বলবেন না। যদি আপনার এই ভিডিওটা এখন পর্যন্ত লাইক শেয়ার করে দেন তাহলে লাইক করবেন না, শেয়ার করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বলবেন না, কারণ আমি রেগুলারলি আপনার জন্য এমন ভিডিও আনতে থাকি। সো গাইস আজকের জন্য এতটুকু এন্ড গুড বাই। সাবস্ক্রাইব করুন ইম্পায়ার খান ইউটিউব চ্যানেলকে আর বেল আইকনটা প্রেস করে দেন যেন আপনারা পান লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার। ফ্রেন্ডস আমি যে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আজকে একটা ফানি ভিডিও আনবো সানডে, তাও আপনাদের জন্য একটা ফানি ভিডিও করলাম। আজকে আমার কাছে অনেকদিন পরে আসছে আমাদের রাউজের। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ফানি ভিডিও দেখাবো। ফ্রেন্ডস আমি বলে কি করবো আপনারা এখন দেখছি করে চলুন ফানি ভিডিও। ভালোই মিষ্টিটা টেস্ট। Sir, how is the food? আরে ভাই আমরা সবাই বাঙালি, বাংলা বলে শুধু একটু মানুষ সুবিধা পায়। আপনি যদি ইংলিশ বলেন আমি তো পারি ইংলিশ, ব্যাপার না আর কি, বাংলা বলে একটু সবাই বলেন কি তো স্যার এখন কি আপনি বিল দিয়ে বলবো আপনাদেরকে? হ্যাঁ বলুন, তো বলতেই হবে না বলে। তো ফ্রেন্ডস তো স্যার এই বিলের হলো গিয়ে আপনার 2000 টাকা অনলি। ভাই আপনি ভাই কি কোন একটা মিষ্টি কি 1000 টাকা করে? স্যার এটাই তো একটা অনেক স্পেশাল মিষ্টি, এই মিষ্টি আপনি পুরো বাংলাদেশে পাবেন না। সেই মিষ্টিতে কি কি দেওয়া হয়েছে শুনতে পারি? অনেক রকমের এই দেওয়া আছে, কিন্তু এটা তো একটা সিক্রেট কথা, আপনাকে বলা যাবে না। ও আচ্ছা, পরে যদি আপনি কপি করে অন্যদেরকে বলে দেন এর জন্য। ও আচ্ছা, তারপর তো স্যার আপনার সার্ভিস চার্জ হলো গিয়ে 1000 টাকা অনলি। আরে ভাই আমি ধানমন্ডিতে ক্যারিং করেছি মাত্র 200 টাকা ভাড়া লাগছে, বুঝছেন? আপনি সামান্য আপনার কি আপনি 10 মিটার 8 মিটারই ধরেন একটু হাঁটছেন, হাইটা গেলে আইসে আমাকে একটা খাবার সার্ভ করে গেছেন, এটাই আপনার এত টাকা। কি কষ্টটা হলো আপনার? স্যার আমাদের যে কি সুন্দর করে যে হেঁটে আসে আমাদের এই ওয়েটার গুলা, এমন সুন্দর করে হাঁটতে দেখেছেন পুরো দেশে। হাঁটা তো হাঁটা, আচ্ছা তারপর কি শুনি তো স্যার এই টিভিটা যা আছে ওইটার হইলো গিয়ে সার্ভিস চার্জ হইলো গিয়ে অনলি 2000 টাকা। ভাই টিভি তো ভাই নষ্ট রে ভাই, টিভি আমি তো চালাইলামই না ভাই, টিভি যে আপনি যে বলছেন। স্যার টিভিটা তো চালান না, কিন্তু আমাদের এই টিভিটা একেবারে ব্যাংকক থেকে এনেছে আমাদের এই ওনারটা। আর এত সুন্দর টিভিটা দেখতে, এত ক্লিয়ার, এত সুন্দর মনিটরটা দেখেন, গ্লাসটা দেখেন কি বিউটিফুল লাগতেছে। ও তাই না? এই টিভি আপনি কি কোথাও আজ পর্যন্ত দেখেন স্যার? না ফাস্ট ফিক্সেস কে তারপর একদম আমাদের এই টিভিটার নাম হলো কি ড্যামডং। ও তাই ড্যামডং কি 1 2 না 3? একেবারে 20। ও 20 বাইরে গেছে? ও আপনি জানেন না? না তো স্যার এখন যে আপনি এত সুন্দর এসি বাতাসটা খাচ্ছেন, দেখেন কি ঠান্ডা এই পুরো রুমটা। এইটার প্রাইস হলো অনলি 800 টাকা। কথা বল না, এসি কি এসি তো নষ্ট না, এসি তো চালাইলাম রিমোট নিয়ে পড়া আছে না, খালা দিছি না রিমোট নিয়ে চলে না দেখতে। স্যার বাতাস ফেলে দেশে আমার কি ঠেকা লাগছে, আমার বাসায় প্রায় 5-6টা এসি একটা রুমের ভিতর লাগে না, কিন্তু আমাদের তো দেখেন সিলিং এসি কত টাকা দেয়, কিন্তু এই এটা একদম স্পেশাল ঠান্ডা। এই ফিলিংটা আপনি পুরো কি বাংলাদেশে কি পুরো দুনিয়াতে পাবেন এই ফিলিং, কি ঠান্ডা এসি। আচ্ছা তারপর তো এখন যে আপনি যেখানে নিঃশ্বাস নিচ্ছেন এটার প্রাইস তো অনলি 600 অনলি। ও আল্লাহ খোদা গো। আচ্ছা এখানে কি সিলিন্ডার লাগানো, কার্বন ডাই অক্সাইডের, অক্সিজেনের, নাইট্রোজেনের? হ্যাঁ এখানে তো কোনো সিলিন্ডারই লাগানো, খালি ফায়ারের জন্য কি ফায়ার ফুয়েল লাগলে একটা নাইট্রোজেনের সিলিন্ডার লাগানো আছে। ভাই নিঃশ্বাস তো সবাই না, চাপে নিঃশ্বাস নিতে এটা কি? স্যার আমরা তো এখানে কাজ করি, আপনি তার কাজ করতেছেন, আপনি তো এখানে খাচ্ছেন এটার জন্য। আর আমাদের যে এত পরিষ্কার, আপনি তো নিঃশ্বাস নিচ্ছেন, আপনি যে বাইরে থেকে আসেন এই নিঃশ্বাসের ময়লাটা যদি এখানে আসে এটার জন্য আমরা এক্সট্রা আচ্ছা অক্সিজেনের কোনো
বটনটা লেখা আছে নেই আর এটা ইনভিজিবল আপনি দেখতে পাচ্ছেন না ইনভিজিবল হুম তো স্যার আপনি যখন এখান থেকে হেঁটে আসেন একটা যে রিসেপশন দেখেছেন তার কাছে যে জিজ্ঞেস করলেন এটার প্রাইস অনলি হলো কি 500 টাকা অনলি ভাই হাঁটাটাও কি দোষ কাউকে কাইজা ফালান মিয়া হাঁটাটাও মিয়া দোষ মিয়া এই সামান্য এখান কি বলা ভাই আপনি বুঝামু ভাই মাথাটা পুরো মিয়া গরম হয়ে গেল আপনারা মিয়া আর স্যার এখানে যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতেছেন এটার প্রাইস অনলি 5000 টাকা অনলি নো ব্যাকগ্রাউন্ড মিউজিক এই যে যখন এই এসিটা যখন চলতেছে এসিটার শব্দটা আপনি শুনতে পারতেছেন না না একটু চুপ করে ঠান্ডা মাথায় শুনেন ও এইটা আরে ভাই তারপর কি আর মিনিটে শুনি না বলে এখন যে আমি যেখানে আপনাকে এত সুন্দর করে বিস্তারিত যে আপনাকে বললাম এই সবগুলা কথা এইটার প্রাইস অনলি 1000 টাকা অনলি 1000 টাকা অনলি আল্লাহ হ্যাঁ এখন যে আপনি এই বাইকটা নেন এটার জন্য মাত্র 500 টাকা অনলি ভাই আমি নিশ্চয়ই তো 300 টাকা দিয়ে কিনা আবার আমি খামু এটা কি আমার দোষ না এই যে চাবাচ্ছেন এটা যে আপনি এখন যে খাচ্ছেন এটা সাউন্ড আসছে না এই নয়েজ পলিউশনের জন্য এটা বিল কত অনলি 500 টাকা ও তাই এই একটা কামড় দিলেন এটা 500 টাকা পরে আর এখন আনতে দিলেন এটার 500 টাকা আচ্ছা ভাই আমি টোটাল যদি শুনে দেন স্যার আপনার টোটাল হয়েছে অনলি 50000 টাকা অনলি ভাই আমার সাথে কিডনি বেসলাম ভাই এত টাকা পাই না ভাই ভাই আমি ভাই আইছিলাম ভাই 20 টাকা দিয়ে ভাই একটা আমার ভাই এই কাপটা করল ভাই আগে লালে ভাই আপনি যাইতেন না ভাই আপনি যাইতেন এদিকে আপনি ক্যাশে এই টাকা এই পেমেন্ট থেকে আপনি ক্যাশে দিচ্ছেন নাকি ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ডে নাকি বলে কি ইন্টারন্যাশনাল কার্ডে ভাই আমি ভাই 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 আমাকে ভাই এটা তো দিতে হবে এত বড় ই করলেন স্যার স্যার আমি পরে শিব স্যার আপনাকে দেব স্যার তাহলে তো আপনার এই আমাদের এইখান থেকে পাতিল মাছতে হবে আচ্ছা আমি পাঁচ মাস দিতে আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন এই গান শুনতেছিস না হ্যাঁ এইখানে যে আমাদের আরো ক্লায়েন্ট আছে তারা রাগ হয়ে যাচ্ছে না বলতেছে কি এমন পোজা গান গাচ্ছে ভালো ভাই মাছ 50,000 টাকা লস করছিস খেলাতে এইটা একদম টাকা টাকা আনুস নাই আর এমন করে গান গাচ্ছিস না ডিস্টার্ব করতেছ আমাদেরকে ভালো মাছ এই যেখানে কি বেটা মাঝার আগে খালি করছিস আর কতগুলি সাবান নষ্ট করছিস হ্যাঁ মাঝার আগে করতেছ আর একবার যদি গান গাইছিস হাত পা একদম কাটটা এই মাংসের সাথে মিশিয়ে দিয়ে দিব ভালোভাবে ই কর সাবস্ক্রাইব করে ওহো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওহো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওহো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে এই কি করতেছিস এসব নামা এসব গান গাইতেছিস হ্যাঁ খালি সাবস্ক্রাইব করতে কেন বলো লাইক কমেন্ট শেয়ার কে করবে হ্যাঁ প্রশংসা করবে নাকি কমেন্ট করে ওহো পাগল হয়ে গেছে এত টাকা লোন দিছে রে আল্লাহ আসলে পাগল হয়ে গেছে শেয়ার করবে এই আসলে টাকা লাগার তুমি তোমারে চুপ থাকো
আল্লাহ আজকে তো নামাজটা পড়তে ভুলে গেছি। বহুত বড় একটা চরম মিস করলাম। যে দুইটা বন্ধু আজকে 5 ওয়াক্ত নাম লাগে আল্লাহ। চলে তোমরা দুই নাচি গেলে তো ভালো। যাই। নামাজ পড়ছো? নামাজ পড়ছো? হ্যাঁ নামাজ পড়ছো? নামাজটা আর কি আপনার মিস হয়ে গেছে আর কি সমস্যা ছিল বুঝেন না কে লেগা ভাই বুঝেন মিস হইব কেমনে? মিস হয় কেমনে? মিস মিস হয়টা কেমনে? নামাজ কেউ মিস করে কেমনে মিস হয় বলো? মিস তো ভাই বুঝেনি তো ভাই কে লেগা মিস হয় ভাই। এম্পায়ার খান আরে দোস্ত জানোস না তোমরা আজকে সবাই নামাজ পড়ছো তো? কেন কারণ কি কেন নামাজটা বলে কি গো আমার চাচার কথা মনে আছে তো? এর আগের বার কেমন করেছিলে? হ্যাঁ তুই তো জানোসই। চল ফ্ল্যাশব্যাকে দেখ। বাবা তুমি আজকে নামাজ পড়ছো? নামাজ কি পড়ে? নামাজ কি পড়ে হয়? আচ্ছা বাবা এদিকে আসো নামাজ তো যদি না পড়ো জানো তো কি হবে আর আমি তো কোন বিচার করে তুমি জানো হ্যাঁ ফ্ল্যাশব্যাকটা ভালোভাবে দেখছো তো? আচ্ছা। তাহলে এখন বলো তুমি কি নামাজ পড়ছো নাকি? আরে নামাজ ভাই তুই কবাই নামাজ যদি না পড়ি তাহলে কেমনে ভাই কর মনে ওই নামাজটা পড় নামাজ পড়ছো তুমি কথা চিনো? আর তুই ও আচ্ছা ভাই আচ্ছা আমি সময় নামাজ পড়ছি তাইলে ওই দাও ওরা তুমি আজকে নামাজ পড়ছো তো হ্যাঁ, নামাজ কে না পড়ে? সবাই তো ও নামাজ সারা পড়ছো নামাজ পড়ছো না? তুমি কি আসলে নামাজ পড়ছো না? ও আচ্ছা হ্যাঁ, নামাজ পড়ছি। আচ্ছা তাহলে নামাজ তোমরা পড়ছো তো তাহলে ভালো কথা আচ্ছা তার একজন থেকে মনে কেউ আসলে এই নামাজ পড়ে নাই। আমার কেন জানি মনে হয় ডাউট লাগতেছে। বানিয়েটা নিয়ে কোথাও যেটা বানার পর আমি বাইর করতেছি দাদা। একটু মধ্যে তুমি আসলে আজকে নামাজ পড়ছিলে? হ্যাঁ নামাজ পড়ছি তো নামাজ তো পড়ছোই বাংলা বুঝেন না এই আমার থেকে মনে হয় ডাউট হচ্ছে মানে কেউ এই নামাজ পড়ে নাই। এই আজকে তো পানি ছিল না তাহলে? চাচা আমি মুইতা পানি লই না আজকে চাচা এমন করে না দেন চাচা না আমার এখানে তো পানি আছে তাহলে? চাচা এই অজুরা তো করতে পারি না চাচা বুঝেন না কে চাচা তুমি না বললা যে নামাজ থাপড়ে একেবারে আমার তুমি বোকা বানায়? হ্যাঁ না, চাচা। এখন তোমার থাপড়ে আরে চাচা বুঝেন তো কায়দা উঠানো লাগবে চাচা কোন চাচা এমন করে না চাচা সালাম না কালকে অবশ্যই পড়বা। চাচা চাচা কেমন আছো বন্ধু উষ্টান বুঝাও। আমি তো চালাক মানুষ আমি তো চালাক যা কইবো হ্যাঁ চাচা যা কইবো সব না কিছুই আমি জানি না আমি তো চালাক আমি চালাক সবাই জানে আমি চালাক চাচা জানো তো একটু কিছুই জানে আর বন্ধু তো সবাই চালাক আমি চালাক কম না করে দিব চাচা মাগরিব সময় থেকে নামাজের জন্য ডাক দে। এই তুমি কেন নামাজ পড়বো না? মাগরিবের সময় হয়ে গেছে তোমার নামাজ পড়তে। আচ্ছা আপনি কি শুরু আছেন মিয়া কথা বলবো আমি রোল করেন মিয়া আপনি কেউ জানেন মিয়া আপনি মিয়া নামাজ পড়েন না নামাজ পড়েন আপনি নামাজ পড়েন না কথা বল না গেলে মিয়া নামাজ আবার একটা আমি এমন করেন মিয়া পেছন মারেন মিয়া তো মিয়া মজা করেন মিয়া নামাজ এগুলো নামাজ আমি তো নামাজের কথা বলছি। খাওয়া কেন তুমি আমার চেয়ে কেন? হ্যাঁ নামাজ তো পড়ুন পড়ুন মাইরে নামাজ পড়ুন আচ্ছা জান আপনি আমি অজু করে রাইতে বন্ধু বান্ধব যান আচ্ছা যান কেমন আছে বন্ধু আমি চালাক আচ্ছা চাচা অজু করবো অজু তোমার সাথে তোমার মা যেই করেছে। আচ্ছা দেখ মা ভাই তো চাচার কাহিনী কিন্তু আমার ভালো লাগতেছে না আমি নাচ করবো না আমি নাচ কিছু করবো না আমি নাচ করতে পারি না কাহিনী বুঝছস তোর মামারে তোর চাচারে সরি কি মামা বলে তোর চাচার আজকা পুরো জীবন আজকে কোরবানির মতন তুমি বুঝতে তোর চাচাদের মাসকে কি করা হবে তারা এনে থাক যেন বাঁচি তাহলে আমার লগে কথা লাগে যদি মরি কবর দিস বুঝতে কাহিনী যা যা চাচা চাচা আমি আপনারে ভালোভাবে সব কথা কইতাছি আমি নামাজ পড়তে পারি না নামাজ কিছু করি না আমি একটা সারাদিন নামাজ পড়ি নাই আমি মুইতা পানি না কিছু করি নাই চাচা আপনি আমার মারেন কারণ জানেন না তারপর আমি কিছু জানি না চাচা
তো আজকে তো আমি নামাজ পড়ি না, আসলে তোমার মতো আমার অবস্থা আর কি টেস্ট করতেছিলাম, তুমি আর কি বলো সত্যি কথা নাকি মিথ্যা কথা বলে। এখন সত্যি কথা বলছে দেখে আমার ভালোই লাগছে, বুঝছো? আমি চাচা কি করবেন কোন চাচা? চাচাতে বাড়িতে গেছি, কি মজা। আচ্ছা আপনারা একটা কথা বলি যে আপনারা সবাই নামাজ পড়বেন। নামাজ নিয়ে কোনো সময় আমরা যে ভিডিওটা বলছি আপনার স্যাম্পল আর কি আপনাদের আমরা দেখাচ্ছি যে এরকম আপনার নামাজ নিয়ে কোনো শয়তানি করেন না। শয়তান করলে আল্লাহ আপনাকে গুনাহ দিতে পারে, তার জন্য আমরা এই ভিডিওটা করলাম। আমরা সবাই কোনো সময় আপনার নামাজ নিয়ে মিথ্যা কথা বলবেন না, এটা হলো মেন কথা। আর সবাই আপনার নামাজ পড়ার সময় অজু করে নেব, কোনো সময় কেউ সাথে খারাপ ব্যবহার করবো না, যেন কোনো অসুবিধা হয়। আল্লাহ আমাদের উপর অনেক আর কি গুনাহ দিতে পারে। তাহলে আমরা এখান থেকে যাই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই। এই তোমরা তিনজন থেকে কি সবাইকে আসলে নামাজ পড়ছো? তোমরা তিনজন থেকে মনে কেউ পেশাব করে পানি নেই, এই পানি নেবে